নমস্কার, বিশ্ব বাংলা ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। আমরা কিছুক্ষণ লকেটদির সঙ্গে সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি রাজ্যের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লকেটদি, আমাদের সংবাদ বিশ্ব বাংলা ফেসবুক লাইভে আপনাকে স্বাগত। আপনার কাছে আমি প্রথমেই যে বিষয়টা রাখবো, যে এই মুহূর্তে যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, আপনারা প্রধান বিরোধী শক্তি হিসাবে আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনটা লড়ছেন, কোথাও থেকে মনে হয় এবারে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে? দেখুন, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বাংলায় মানুষকে ভুগতে হয়েছে, যেভাবে একের পর এক খুনের রাজনীতি চলেছে, রক্তের রাজনীতি চলেছে, লাশের রাজনীতি চলেছে, এবং তারপরে সারা দেশ দেখেছে সেই দৃশ্য, এবং দেশের থেকে বাইরে গিয়ে সারা বিশ্ব দেখতে পেয়েছে। এবং দেখার পর আজকে যখন নির্বাচনের মুখোমুখি এসে পড়েছে, তখন সব দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাকে নিয়ে সবাই খুব কথা বলছে, যে বাংলায় এইভাবে মানুষরা কি করে বসবাস করে, কিভাবে মানুষরা দিন কাটায় এখানে। এবং সেখানে যখন একটা গণতান্ত্রিক আমাদের দেশ, সেখানে বাংলায় সেরকম গণতন্ত্র বলে কিছু নেই। এবং দেখা গেছে সম্ভবত নির্বাচন কমিশনও বাংলার উপরে 7 দফার ভোট, সেই জন্য পুরোপুরিভাবে 7টা দফায় বাংলাকে ভাগ করেছে সেরকমভাবে, যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এবং সেইভাবে কেন্দ্রীয় বাহিনী তো দেখছি কিছু কিছু জায়গায় আসছে, এবং বাংলার মানুষ খুব আশা করছে যে নির্বাচন কমিশন বাংলার উপরে এবার ঠিক বিচারটাই করবে এবং প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারবে। একেবারে এই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করবো। এই যেমন আপনি কেন্দ্রীয় বাহিনীর কথা বললেন, ইতিমধ্যেই রাজ্যে এসে গেছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তারা লুটমার্চও করছে। কলকাতাতেও আমরা একটু আগে দেখলাম লুটমার্চ হচ্ছে। সেই জায়গা থেকে আপনাকে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। আজকে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার এসছেন, উনি সুনীল জৈন মিস্টার। আপনাদের পক্ষ থেকে মুকুল রায় গেছিলেন সেখানে, ঠিক কি কি দাবি বা নালিশ বা অভিযোগ ঠিক কি জানানো হলো? ওনারা তো গেছেন, এখন তো আমি সেই বিষয়ে যাইনি। কিন্তু বাংলায় যে একটা নির্বাচন ঘোষণা করার পরেই যেভাবে বাংলায় সেই মারপিট মারদাঙ্গা চলছে, খুন খারাপি চলছে, বিজেপি কর্মীদের ওপর মারধর চলছে, সোশ্যাল মিডিয়া সাইটেও অনেক কিছু দেখার পর তাদেরকে আমাদের বলছে যে বিজেপি কর্মীকে নাকি যেভাবে একটা পরিণতি তৈরি করছে, সেটাকে আমার মনে হয় নির্বাচন কমিশনকে জানান দেওয়াটাই হচ্ছে প্রধান লক্ষ্য। আগামী দিন যেন এইসব জিনিস দেখে, যদি নির্বাচন ঘোষণা করার মুখেই যদি এই হয়, তাহলে নির্বাচনের সময় কতটা আমাদের সাবধান থাকতে হবে সেটা অবশ্যই দেখতে হবে। এবং আমার মনে হয় সারা বাংলা জুড়ে যারা যেসব দুষ্কৃতী গুন্ডারা যেভাবে হুমকি দিয়ে যাচ্ছে, ধমকি দিয়ে যাচ্ছে, তাদের জন্য আমার মনে হয় একটা উপযুক্ত ব্যবস্থা করা। তারা কি করতে পারবে কি পারবে না সেটা বড় কথা, কিন্তু যেভাবে তারা হুমকি দেওয়ার মাধ্যমে মানুষকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, সেই সব দিকে আমার মনে হয় নির্বাচন কমিশনকে সেই নজরটা দেওয়ার জন্য নিশ্চয়ই তারা বলবে। একেবারে সেই দিকে নির্বাচন কমিশনের নজর দেওয়া উচিত। আমার মনে হয় যে সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এই জায়গা থেকে আমরা বলছি, আজকের রানী রাসমণি রোডে গতকাল থেকে একটি মহিলা তৃণমূল কংগ্রেসের একটি ধর্না চলছে। ধর্নার ইস্যুটা কি? ইস্যুটা হলো যে পশ্চিমবঙ্গকে অতি স্পর্শকাতর সবকটি বুথকে ঘোষণা করার দাবি আপনারা জানিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ছিলেন। এইটা নাকি বাংলাকে সম্মানহানি করেছে, এটা মুখ্যমন্ত্রীও বলেছেন তথা তৃণমূল নেত্রীও বলেছেন। এই বিষয়টাকে আমরা কেমন ভাবে দেখছি? পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েতে একের পর এক খুন হয়েছিল, পুরুলিয়াতে যখন গাছের এতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ইলেকট্রিকের এতে যখন ঝুলিয়ে দেওয়া হয়েছিল টাওয়ারের মধ্যে, তখন বাংলার অপমান হয়নি? তখন একবারও মুখ্যমন্ত্রী মনে হয়নি বাংলাকে বিরাটভাবে অপমান করছে? যে সেই সময় আমাদের যখন আমরা ধর্নায় বসেছিলাম, তখন মনে হয়নি যে বাংলাটাকে ঠিক করার দরকার আছে, বিচারের দরকার আছে? হঠাৎ করে স্পর্শকাতর বলা হয়েছে, এখন বাংলার অপমান বোধ করছেন উনি? বাংলায় যখন পঞ্চায়েতে যখন ছড়ি ঘুরিয়ে যখন তারা গুলি বোমা নিয়ে যখন বাইক বাহিনী যাচ্ছে, উন্নয়ন বাহিনী হয়েছে, তখন মনে হয়নি যে বাংলার অপমান করছে এরা? তখন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি? তার মানে বোঝা যাচ্ছে যে বাংলায় ওরা ধর্নায় বসেছে ও বাংলার অপমানের জন্য নয়, ওরা বসেছে যে ভোট আমাদের অবাধে, আমাদের ভোটে লুট করতে দিতে হবে, আমাদের রেগিং করতে দিতে হবে, সেটাই চেয়েছে। এবং এটা বন্ধ করা হয়েছে বলে তারা ধর্নায় বসেছে, যেটা পরিষ্কার বাংলার মানুষ বুঝতে পারছে। কারণ বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনে দেখেছে
যেভাবে বাংলাতে রিগিং করেছে, যেভাবে সন্ত্রাস হয়েছে, মানুষ সব কটা যায়। কিন্তু মুখ্যমন্ত্রী উনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে এই যে আধা সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনী আসছে সেটাকে উনি স্বাগত জানিয়েছেন। দেখুন, সামনের দিকে স্বাগত জানাচ্ছে, পেছন দিকে স্পর্শকাতর ভূত বলে ধর্ণা দিচ্ছে, এই দুটো কোনো মিলছে না। ওনারও মনে হচ্ছে উনি আগে কি করছেন, পরবর্তীকালে কি করবেন সেটা কোনো কিছুই ঠিক নেই। আমার মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির দিকে হেলে গিয়েছে, যেভাবে ঝড় আসতে শুরু করেছে, মুখ্যমন্ত্রী আস্তে আস্তে পায়ের তলার মাটিটা সরতে শুরু করেছে এবং পুরো তৃণমূল সরকারের বুঝতে পারছে যে কোনো সময় তাসের ঘরের মতো পড়ে যাবে। অলরেডি একটা একটা করে মানে পড়তে শুরু করেছে। আগামী দিনে যারা ভালো আছে, যারা ভালো নেতা আছেন, যারা মানুষের জন্য কাজ করতে আসছে, তারা সবাই ভারতীয় জনতা পার্টিতে আসছে এবং তাদের সবাইকে স্বাগত। এবং উনি বুঝতে পারছেন যে একের পর এক নেতা চলে যাচ্ছে। আজকে ওনাকে মানে সামনে যখন উনি কথা বলেন, মাঝে মাঝে পেছন ঘুরে তাকিয়ে দেখতে হয় যে আমার সব কজন আছে তো, আবার বিজেপিতে চলে যাচ্ছে না তো, আজকে এরকম অবস্থা হয়েছে ওনার। আচ্ছা, আপনি ভালো নেতার কথা বললেন এবং অমিত শাহ বলে দিয়েছেন আমরা ওরকম অচ্ছুত বা নীতি আদর্শ নয়, অন্য দল থেকে কেউ আসতে চাইলে তাদেরকে আমরা স্বাগত। এই যে ভালো নেতার কথা বলেন, এর মধ্যে কি অর্জুন সিং এইরকম ভালো নেতারাই আপনাদের আসছে? শুনুন, যারা দেখছে, যিনি পাকিস্তানের সাথে কথা বলেন, যিনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন ইন্ডিয়াতে থাকতে, সবচেয়ে বেসিক পয়েন্টে আসুন যে যেখানে মানুষ, আমি আজকে আছি, আমরা তারপরে আগে দেশ, তারপর রাজনীতি তৈরি হয়েছে, তারপরে আমাদের নিজেদের পরিবার, কিন্তু আগে দেশকে নিয়ে যে রাজনীতি চলছে, আমি খাচ্ছি এখানে আর ওখানে গিয়ে প্রশংসা করছি পাকিস্তানের, এইটা যখন কেউ দেখতে পাচ্ছে যে বেসিক জিনিসটা, বেসিক রেসপেক্ট, বেসিক সম্মান যদি যে দেশকে যে না দিতে পারে, সেই দেশের একজন রাজনৈতিক দলের থেকে লাভ কি আছে? এবং আস্তে 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 তারা বুঝতে পারছে যে এতদিন ধরে যারা যেখানে ছিল সেখানে দলটা তারা থেকেছে, তারা নিজেরাই বলেছে পুরো মা মাটি মানুষ মানে মানি 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 তারা বলে গেছে। তো বোঝা যাচ্ছে যে তারা কেউ যদি রাজনীতি করতে চায়, কেউ যদি মানুষের কাজ করতে চায়, কেউ যদি ভালো কাজ করতে চায়, তাকে নরেন্দ্র মোদীজি সেই আদর্শে সেই জায়গাতে আসছে এবং একের পর এক লোক আসছে। এবারে ভালো খারাপ সেটা আমরা আগামী দিন বুঝতে পারবো। ওনারা তো সবাই আসছেন, আগামী দিন আমরা বুঝতে পারবো যে কোন নেতা কতটা ভালো। আগে কিছু দেখে তাকে বিচার করা উচিত না। আজকে তৃণমূলের যারা নেতারা, মন্ত্রীরা রয়েছেন, তারা যতদিন আজকে অবধি আমি খুব ভালো, যেই আমি চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে বলছে যে একজন কি থুতু চাটা নেতা, কি যা খুশি তাই করছে, মামলা করছে, এটা করছে। তার মানে কেন আগে তুমি করোনি কেন? আগে লোকটা যখন দোষ করে থাকে তখন তুমি মামলা করতে পারবে, যখন তুমি বিজেপিতে জয়েন করেছো তখন তার মানে প্রচুর তার দোষ পাওয়া যাচ্ছে। তার মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে কোনোভাবেই যেন পশ্চিমবাংলার বুকে বিরাজ করতে না পারে তার চেষ্টা অনেকদিন ধরেই চালানো হচ্ছিল। এখন একদম পিকে চলে গেছে এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজকে তৃণমূলের সরকার ভেঙে পড়তে পারে, এই আতঙ্কেই তারা ভুগছে। আচ্ছা, একটা প্রশ্ন, অনুব্রত মণ্ডল গতকাল একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমেরিকা, লন্ডন থেকে বাহিনী এলেও বিজেপি এখানে কোনো সিট পাবে না এবং উনি 4টি আসনের আগাম ফলাফল বলে দিয়েছেন, মার্জিনও বলে দিয়েছেন। 4টি আসন হলো বীরভূম, বোলপুর, ওনার দায়িত্বে যে 4টি আসন আছেন, কৃষ্ণনগর এবং রানাঘাট, মার্জিনও বলে দিয়েছেন এবং জয়ের ব্যবধানও বলে দিয়েছেন। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? তো ওনারা তো প্রত্যেকটা সময় ওই পেশি দিয়ে, মাসেল দিয়ে ভোট করে অভ্যস্ত হয়ে গেছেন। ওই জায়গা থেকে উনি হয়তো বলেছেন যে কেউ যেমন নমিনেশন দিতে পারেনি, পঞ্চায়েতে কাউকে দিতে দেয়নি, তো ওই জায়গা থেকে উনি বলেছেন। উনি দেখতে পান, দিবা স্বপ্ন দেখছেন, উনি ভাবতেই পারছেন না যে এভাবে ভোটটা কিভাবে হবে। যত আস্তে আস্তে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে শুরু করবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে শুরু করবে, আস্তে আস্তে বুঝতে পারবেন যে বীরভূমের অবস্থাটা কি। যেটা সবচেয়ে বেশি সন্ত্রাস ঘাঁটি হচ্ছে ওই বীরভূম। আর উনি যে ধরনের কথাবার্তা বলেন, আমার তো মনে হয় ইলেকশন কমিশনের মানে ওনার প্রত্যেকটা কথাকে ধরে নিয়ে ওনাকে মানে বাইরে রেখে ভোট না করানোই উচিত, ওনাকে ভেতরে রাখা উচিত। কারণ উনি যে ধরনের কথা বলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন, যেভাবে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেন, তাহলে মানুষ কি হবে বড় কথা নয়, কিন্তু মানুষ অনেক ভুগতে মানে অনেক ভয় পেতে পারে। কারণ প্রত্যেকটা মানুষ চাই নিশ্চিন্তে ভোট। এবং আমিও বলতে চাই, প্রত্যেকটা মানুষকে বলতে চাই, এইসব লোকেদের কথা বিশ্বাস করবেন না। দরকার হলে এইসব লোকেদেরকে নির্বাচন কমিশন ভেতরে রেখে ভোট করাবে। 2016 সালে যেমন হয়েছিল, হ্যাঁ 2016 সালে ওনাকেও তাই ছিল, এবারেও সেরকমভাবে ভেতরে রেখে ভোট হবে। কিন্তু আপনারা মনে রাখবেন যে আপনারা প্রত্যেকটা
মানে প্রত্যেকে আপনারা যারা আছেন গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠুভাবে আপনারা ভোট দিতে পারবেন, কারণ কেন্দ্রীয় বাহিনী আপনাদের জন্য এসেছে, কেন্দ্রীয় বাহিনী আপনাদের স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য এসেছে। সেই জন্য আজকে 27 দিন আগে কেন্দ্রীয় বাহিনী ওয়েস্ট বেঙ্গলে এসে পৌঁছেছে। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনীর কথা যেখানে বললেন, বীরভূমের প্রসঙ্গটা যখন উঠে এলো, আপনাদের কি কোথাও মনে হয় আগেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, কোথাও কি মনে হয় কেন্দ্রীয় বাহিনী আসাটা বিষয় না, তাদের ডিপ্লয়মেন্টটা অনেক বড় ব্যাপার, এই বিষয়টা নিয়ে আমরা ডেফিনেটলি এটা নিশ্চয়ই একটা ব্যাপার আছে এবং সেগুলোকে প্রত্যেকটা দেখায় আমাদের যেমন বলা হয়েছে স্পর্শকাতর বুথ বলা হয়েছে এবং প্রত্যেকটা এবং আপনাকে একটু থামিয়ে বলি, এবং তাদেরকে কিন্তু তারা যেহেতু চেনে না অঞ্চল, তাদেরকে কিন্তু নির্ভর করতে হয় রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশের। দেখুন, পুলিশের উপর ভরসা করা যাবে না। এখানে সবসময়ই আমাদেরকে বলা হয়, আমাদের যখন আমাদের দিল্লিতে যখন নির্বাচন কমিশনে গিয়েছিল তখন বলা হয়েছিল প্রত্যেকটা বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণা করা হোক এবং পুলিশদের কোনো রকমে তারা আশেপাশে যেন কোনোভাবে যেন তাদেরকে নেটওয়ার্ক সীমানার বাইরে থাকে, যেন মানে এইভাবে রাখা হবে, কারণ পুলিশও পুরোপুরি প্রভাবিত করে দেয় মানুষকে। এবং যেভাবে তারা সারা বছর মানুষকে যেমনভাবে মানে তৃণমূলের হয়ে কাজ করে, ভোটের সময় মানুষ জেনে যাবে যে তারা যদি সামনাসামনি থাকে তারা তৃণমূলের হয়েই কাজ করবে। এবং পুলিশের যেন এরকম না রাখা হয় সেই জন্য নির্বাচন কমিশনকেও অনেকভাবে কমপ্লেন করা হচ্ছে, জানানো হচ্ছে। এবার নির্বাচন কমিশন কি করে? ঠিকই, ধরুন নির্বাচন কমিশন কি চাইলেও পারবে দিদি? আপনিও জানেন যে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদেরকে রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য পুলিশ এদের সব রাজ্য দিয়ে এদের উপরই নির্ভর করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি রাজ্য পুলিশকে বাদ দিয়ে, আপনি যেটা বলছেন নেটওয়ার্ক সীমানা বাদ দিয়ে আপনি করার কোথাও থেকে কি সম্ভব? তাদের নিজস্ব কোনো ম্যান পাওয়ার নেই? নিশ্চয়ই, দেখুন সেরকম নিশ্চয়ই পদ্ধতি তারা বার করবে, কারণ এবারে বাংলায় নির্বাচনটা ভীষণ ইম্পর্টেন্ট নির্বাচন। কারণ এইবারে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে মানে চাইছিল, মানুষ অনেকদিন আগে থেকেই চাইছিল, কিন্তু এইবারে চাওয়াটা হয়ে গেছে যে এবারে চাই মানে এইবারে এই তৃণমূলের সরকারকে তারা নিতে পারছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সে যে কোনো জায়গা থেকে হোক, সে সিন্ডিকেট হোক, বালি পাচার হোক, সে চিটফান্ড হোক, মানে দুর্নীতি, টাকার দুর্নীতি বলো, শিক্ষায় দুর্নীতি বলো, টেট থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি শেষ সীমানায় পৌঁছে গেছে তৃণমূলের সরকার, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো এইবারে মানুষ চাইছে যে আমরা দেখতে চাই কি হয় এবং এইবারেই মানুষ তার জবাব দেবে। সেই জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে এবারের ভোটটাকে সুষ্ঠুভাবে করানো, নির্বাচনের দায়িত্ব। আর একটি প্রশ্ন, আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে, আমি সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে অনেকগুলি আসনই, প্রায় 100টা আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। নরেন্দ্র মোদীও যথারীতি তার কেন্দ্রে দাঁড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের 42টি আসন আমাদের সদস্য সমর্থক বেড়েছে, তারা তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের 42টি আসনের দিকে, কবে নাগাদ ঘোষণা হতে পারে? দেখুন, আমরা তো শুনেছি, মানে সব কিছুই আমরা দেখছি, কারণ এটা একটা মানে কি বলবো, বিশ্বের একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং এটার নিজস্ব নীতি, নিজস্ব আদর্শ, নিজস্ব প্রোটোকল, নিজস্ব সিস্টেমের মধ্যে দিয়ে চলে। তো প্রত্যেকটা মানুষই চাইছে যে আমাদের প্রার্থী তালিকা, সবাই এক্সপেক্ট করছে যে প্রার্থী তালিকা, কারণ তৃণমূলের প্রার্থী তালিকা অলরেডি প্রকাশিত হয়েছে। আমাদের যে যুদ্ধটা সবাইকে করতে হবে, সবাই বসে আছে, এক্সপেক্ট করছে আজকালের মধ্যে বেরিয়ে যাবে। কিন্তু আজকেও হয়তো মনে হয়, আশা করি অন্তত প্রথম দফার বেরিয়ে যাবে, কিন্তু বেশি দিন না, 2-3 দিনের মধ্যেই আশা করি। একেবারে 2-3 দিনের মধ্যে লকেট দিয়ে বলছে বেরিয়ে যাবে পশ্চিমবঙ্গের 42টি আসন, না হলে অন্তত প্রথম দফার আসন বা দ্বিতীয় দফার আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। দিল্লি থেকেই হয়, এটা আপনারা জানেন। আমি লকেট দিকে আর একটি প্রশ্ন করব, যেহেতু আপনি বলেন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং আপনাদের প্রতিপক্ষ নিশ্চয়ই তৃণমূল, প্রধান প্রতিপক্ষ এখানে কে? তৃণমূল, আপনারা কি মনে করছেন? তৃণমূল প্রধান প্রতিপক্ষ, সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে সন্ত্রাস এবং দুর্নীতি। সন্ত্রাস এবং দুর্নীতি বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। সেই জায়গা থেকে বলছি, তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাদের দেখা গেছে অনেক মহিলা মুখ আছে, ওটা 41% মহিলা মুখ। এবং আপনাকে যে প্রশ্নটিতে আমি আসতে চাইছি সেটা হলো, এবার আপনিও একটা সময় অভিনয় জগতে ছিলেন, খুব সক্রিয়ভাবে ছিলেন, তারপর রাজনীতিতে আপনি এসছেন। সেখানে অভিনয় জগতের মানুষদের প্রার্থী করা হয়েছে, বিশেষ করে 2টি নতুন নাম উঠে এসছে, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান, যারা টলিউডের প্রথম সারির অভিনেত্রী এই মুহূর্তে। তারা প্রার্থী হওয়ার পরেই কিন্তু একটা ট্রোল দেখা গেছে এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আপনাদের রাজ্য সভাপতিও তাদেরকে অপমানজনক কথা বলেছে, তাদের 2 ক্যান্ডিডেট সম্পর্কে অপমানজনক তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে। এবং আরও একটা অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে বিজেপির
মহিলা মোর্চার নেত্রী নিজেও অভিনয় জগতের ছিলেন, তিনি কেন চুপ? তিনি কেন এরকমভাবে অপমানটা সহ্য করছেন? আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আমি ঘরের মধ্যে অনেক আলোচনা করতে পারি, সেই জন্যই মানুষের কাছে পৌঁছয়নি। আমাকে এরকমভাবে কেউ ক্যামেরার সামনে জিজ্ঞেস করেনি বলে আমাকে কেউ জানতে পারেনি। এটা 1 নম্বর। 2 নম্বর, রাজ্য সভাপতি কী কথা বলেছে আমি কিন্তু জানিনি, শুনিনি আমি। আর যেদিন থেকে এই জিনিসটা শুরু হয়েছে, প্রথম দিন আমার যখন চোখে পড়েছে, আমার মনে হয়েছে, এবং আমার যে টিম আছে, মহিলা মোর্চার টিম, যে গ্রুপ আছে আমাদের এখানে অসংখ্যভাবে প্রত্যেকে, আমার যেটা ভালো লেগেছে যে আমার কোথায়, আমি এতদিন ধরে আমার সংগঠনটাকে আমি যেভাবে তৈরি করেছি, আমি তাদেরকে কিছু বলার আগেই আমার সংগঠনের মেয়েরা সবাই ফেসবুকে লিখতে শুরু করেছে যে প্লিজ এটা যেন না হয়। মানে এটা আমি যেভাবে তাদেরকে শিখিয়েছি, তারা সেইভাবে আজকে সোশ্যাল মিডিয়ায় বলেছে শিখেছে। প্রথম কথা হচ্ছে যে কোনোভাবেই তাদেরকে অপমান করার অধিকার কারণ নেই, এবং নারীদের অধিকার অধিকার বলে আমরা সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে আমরা নারীদের অধিকার অধিকার বলে চেঁচিয়ে যাচ্ছি, এবং সেই জায়গায় যদি নারীদেরকে অপমান করা হয়, সেটা যে ক্ষেত্রেই হোক, সেটা আমি বিশ্বাস করি না, সেটা আমি মানতে পারি না। এবং নারীরা যে কোনো জায়গা থেকেই আসতে পারে। আজকে সিনেমা থেকে এসেছে বলে তাদেরকে, তার একটা কাজ। মিনি নুসরাত খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনয় করে, আমার কলিগ খুব ভালো মেয়ে তারা, এবং আগামী দিনে আরো ভালো তারা অভিনয় করবে। কিন্তু তারা রাজনীতিতে এসছে, সেটা নিয়ে মনে হয় এই জিনিসটা করা উচিত নয়। এবং ডাক্তার থেকেও যদি কেউ আজকে, মানে কোনো মহিলা আসে, ইঞ্জিনিয়ার থেকে যদি কোনো মহিলা আসে, যদি কোনো শিক্ষকতার লাইন থেকে কোনো মহিলা, তাদেরকে নিয়ে কি এটা করা হয়? তার মানে কোথায় এই শিল্পী সত্তাটাকে, শিল্পের জায়গাটাকে অপমান করা হয় আমার মনে হয়। কারণ প্রচুর কষ্ট করে, প্রচুর কিছু করে কিন্তু একটা সিনেমা তৈরি করা হয়। সুতরাং সেটাকে গুলিয়ে ফেললে হবে না। ইস্যু ভিত্তিক লড়াই হোক, রাজনীতি উন্নয়ন নিয়ে লড়াই হোক, কিন্তু মহিলাদের চরিত্র নিয়ে কথা বলাটা, অন্তত পশ্চিমবাংলায় যে সকল শিক্ষিত সংস্কৃতি আছে, একটা আলাদা পশ্চিমবাংলার একটা শিক্ষা আছে, সেই জায়গায় আমার মনে হয় এটা একদমই করা উচিত না। এটা ওরা রাজনীতিতে এসছে কেন, সেটা তো ওরা বলতে পারবে না, সেটা যিনি ক্যান্ডিডেট করেছেন তিনি, তার ব্যাপার। বেকার ওনাদেরকে কেন বলা হচ্ছে? একজন শিল্পীকে কেন সে জন্য ইউজ করা হচ্ছে? রাজনীতিতে কেন নিয়ে এসছেন সেটা তো আগামী দিন, আজকে তৃণমূলের সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি তো ওনাকে কেন এলো, কেন প্রার্থী করলো, ওরা তো নিজে হতে আসেনি, তো ওনাদেরকে কেন এটা বলা হচ্ছে? মিমি নুসরাতের জন্য বিরোধী দল হতে পারে, মত পার্থক্য, মতাদর্শভাবে পার্থক্য হতে পারে, ওদেরকে কি আপনি শুভেচ্ছা জানাবেন রাজনীতিতে আসার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই, সবাই অধিকার আছে রাজনীতিতে আসার জন্য, সবাই অধিকার আছে, সবাই আসতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমার যেটা মনে হয়েছে যে সিনেমা করেছি, কাজ করেছি, সিনেমায় কাজ করেছি, দর্শকদেরকে আনন্দ দিয়েছি, কি যাই হোক, দর্শকরা আমার সিনেমা দেখতে গেছে, অনেক আমার মাধ্যমে অনেক ক্যারেক্টার তারা পেয়েছে, তারা দেখেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু কিছু হওয়ার আগে আমার মনে হয় যে মানুষের সাথে কাজ করা, আমি যদি আজকে কোনো একটা জায়গায় আমি যদি প্রতিনিধিত্ব করতে যাই, তাহলে আমি তো মানুষের সঙ্গে মিশলামই না, আমি তো মানুষের হয়ে কখনো দেখলাম না মানুষের ভেতরে কি কি সমস্যা আছে। আমি যতদিন অভিনয় জগতে ছিলাম, আজ 3 বছর হয়ে গেছে, আমি কোনো কাজ করিনি, কোনোভাবে কাজ করা হয়ে ওঠেনি আমার। আমি পুরোপুরি 24 আওয়ার্স আমি পলিটিক্সে রয়েছি, এভরিডে আন্দোলন, এভরিডে প্রতিবাদ, এভরিডে, আপনারা সবাই দেখেছেন যে রাস্তায় রাস্তায় আন্দোলন, প্রতিবাদ, কোথায় 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 গেছি। এবং আমি না গেলে আমি জানতেই পারতাম না, আমি যদি ফিল্মে থাকতাম, যে কি কি মানে পশ্চিমবঙ্গের মানুষের ঘরে ঘরে, গরিব মানুষের ঘরে ঘরে কি অবস্থা, আমি জানতেই পারতাম না। এবং তত আমি নিজেকে বদলেছি, আমার চিন্তা ভাবনা বদলেছে, আমার কথাবার্তা সেই জন্য বদলেছে। এবং সেই জন্যই আমি আজকে, যদি আমাকে কেউ কোনো জায়গায় মনে করে যে আমি প্রার্থী হতে পারি, বা যাই হোক কোনো একটা জায়গায় মনে করে এটা লকেটকে এই দায়িত্বটা দিয়ে হতে পারে, সে ভাবতে পারবে যে হ্যাঁ, ওর মধ্যে সেটুকু আমরা দিতে পেরেছি, ও সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। তাহলে মানুষও অ্যাটলিস্ট বলতে পারবে যে চলো, ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। কিন্তু যদি কারোর মধ্যে কোনো কিছু না থাকে, তাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়, সেটা আসলে কিছু বোঝে না।
আজকে আমি যদি 4 বছর এরভাবে না করতাম, আমি জানতেই পারতাম না যে মানুষের কোনায় কোনায় কি অবস্থা, জল কষ্ট, দিনে জলটাই তারা পায় না। আমি তো পরে ভাবো ফ্যানের কথা, এই কথা। আমি যখন বীরভূমে ময়ূরেশ্বরে লড়তে গিয়েছিলাম, সেই সময় জল ছিল না, লাইট ছিল না, খাবার বলতে মানে বিশাল কিছুই, ভাত ছাড়া ডাল ছাড়া আর কিছু পেতাম না সেখানে। তো ওই জায়গাটা আমার দেখতে হয়েছে, তবেই না আমি বুঝতে পেরেছি মানুষের অবস্থাটা কি আছে। আমি দূর থেকে আমি ব্যাপারে দেখবো, এই দেখবো, আমি ফিল করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। আমার মনে হয় এটা দরকার আছে। একদম অনুষ্ঠান শেষ করবো, লকের দিকে একদম শেষ একটা প্রশ্ন, হ্যাঁ কিংবা না উত্তরে। আপনি যদি প্রসঙ্গটা তুললেন বলেই বলছি, আপনি কি প্রার্থী হচ্ছেন? আমি জানি না, কারণ বিজেপিতে এরকম কোনো সিস্টেম নেই। মানে এখানে এসে এই জিনিসটা আমি সবচেয়ে আগে শিখেছি যে কাজ করে যাও, যদি আমাদের তো পুরোটাই তো কেন্দ্রীয় নেতৃত্ব, হ্যাঁ, এবং তারা যদি মনে করেন যে আমি প্রার্থী হওয়ার যোগ্য, তাহলে তারা প্রার্থী করবে, তাহলে তারা কোথায় প্রার্থী করবে তারাই সেটা ঠিক করবে। আর যদি মনে করে যে না সেটা দরকার নেই, উনি এই কাজটার জন্য ভালো আছেন, তাই করবেন। সুতরাং যেরকমভাবে বলবে সেরকমভাবে চলবে, মানে এটা নিয়ে কোনো টেনশন নেই। একেবারে লকের দিকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে অনেকটা টাইম উনি দিয়েছেন। রাজ্য রাজনীতির সাম্প্রতিকতম বিষয় থেকে প্রার্থী প্রভৃতি বিভিন্ন বিষয় উনি খোলামেলা জানালেন। আমরা আবার লকের দির সঙ্গে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন সংবাদ বিশ্ব বাংলা।